সমঝোতার কথা বললেই উল্টো পথে হাঁটেন বিএনপি নেত্রী, বললেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মসূচি কেউ মানবে না আশা 14 দলের। বিরোধী নেতাদের মুক্তি ও জনসভার অনুমতি সরকারের বিবেচনাধীন, জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী। বিরোধী দলকে সুযোগ দেওয়ার সুপারিশ মজলিনার। 5 বছরে রসন এরশাদের আয় বেড়েছে 57 গুণ, ক্ষমতায় থাকলে সম্পদশালী হওয়া স্বাভাবিক, মন্তব্য অর্থমন্ত্রীর। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। সুরক্ষিত নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। রাজধানীর বাংলা মোটরে বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের। এ সময় অগ্নিদগ্ধ হয়েছে চালক সহ পুলিশের আরও এক সদস্য। এ ধরনের ঘটনা কঠোর হাতে দমন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। রিপোর্ট করছেন রিয়াদ তালুকদার। মঙ্গলবার রাত 11:30টার দিকে বাংলা মোটরে পুলিশের রিকুইজিশন করা বাসে বোমা মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় বাসে ছিলেন চালক সহ ট্রাফিক পুলিশের 2 সদস্য। তড়িঘড়ি করে দুজন নামতে পারলেও জ্বলন্ত বাস থেকে বের হতে পারেননি ট্রাফিক পুলিশের কনস্টেবল ফেরদৌস। আগুনের লেলিহানে ওখানে আর কাছে যেতে পারিনি, কিন্তু ওনার শরীর থেকে আগুনটা সম্পূর্ণ নিভাতে পেরেছি আর কি। পরে আমার চোখের সামনেই উনি ছটফট করতে করতে ওনার নিঃশ্বাস ত্যাগ করলেন। ঘটনার পর আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আসেন আইজিপি, ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের উপর এ ধরনের নির্যাতন সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার। ট্রাফিকের দায়িত্ব পালন করা একটা বৈশিষ্ট্য আছে, এটা সকলেই জানেন। সেখানে রাষ্ট্রীয় কাঠামোকে আঘাত হানার জন্য, রাষ্ট্রযন্ত্রকে আঘাত হানার জন্য কিন্তু পুলিশের উপর আক্রমণ করা হয়েছে। এই ধরনের প্রতিবন্ধকতা, বাধা এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে জনস্বার্থকে সমুন্নত রেখে ভবিষ্যতে পালন করব। এ ধরনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। 29 ডিসেম্বর রবিবার সারা দেশ থেকে জাতীয় পতাকা হাতে সকল শ্রেণী পেশার মানুষকে রাজধানী অভিমুখে অভিযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। মার্চ ফর ডেমোক্রেসি নামের এই অভিযাত্রা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেবে। ঢাকাবাসীকেও এই অভিযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বেগম জিয়া বলেন, 5 জানুয়ারি ইলেকশন নয়, সিলেকশন হতে যাচ্ছে। নির্বাচনের তফসিল বাতিল করে সরকারকে আলোচনায় বসারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। জরুল হক জনি ও শাহাদাত বাপ্পির ক্যামেরায় জাহাঙ্গীর আখন্দের রিপোর্ট। টানা 83 ঘন্টার অবরোধ শেষে 5:45টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে চলমান সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বেগম জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসন বলেন, 5 জানুয়ারি ইলেকশন নয়, তামাশার সিলেকশন হতে যাচ্ছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কমনওয়েলথ সহ অন্যান্য সংস্থার নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানান বেগম জিয়া। এই প্রহসন ঘৃণাভরে বর্জনের জন্য আমি বাংলাদেশের নাগরিক ও ভোটারদের প্রতি আহ্বান জানাই। এটা ইলেকশন নয়, সিলেকশন। এখানে জনগণ ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর কোনো সম্পৃক্ততা নেই। এই নির্বাচন ও এর মাধ্যমে গঠিত সরকার, এটা হবে বাই দ্য ইলেকশন কমিশন ফর দ্য আওয়ামী লীগ, অব দ্য আওয়ামী লীগ। এই গণবিরোধী প্রক্রিয়া বন্ধ করার সাধ্য না থাকলে ইলেকশন কমিশনের অন্তত পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী বলেছেন, 10ম সংসদ নিয়ে কোনো আলোচনা নয়, পরে 11শ সংসদ নিয়ে আলোচনা হতে পারে। এটা যুক্তির নয়, জেদের কথা। এটা বাস্তবসম্মত নয়, অপকৌশলের কথা। তাকে আমি অনুরোধ করি, একগুঁয়েমি পরিহার করুন। সমঝোতা স্থাপন করলে কেউ ছোট হয়ে যায় না। 1996 সালে আমরা আপনাদের দাবি মেনে নিয়ে সমঝোতা স্থাপন করেছিলাম। এখন আপনারা ক্ষমতায় আছেন, জনগণের দাবি মেনে নিয়ে সমঝোতায় আসুন। প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল করুন, আলোচনা শুরু করুন। আমরাও আলোচনায় বসতে রাজি আছি। চলমান আন্দোলনে
4 দফা করণীয় নীতি কৌশল তুলে ধরে বেগম জিয়া সরকার বিরোধী আন্দোলনকারীদের মধ্যে সমন্বয়, সমঝোতা ও ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটিগুলোর পাশাপাশি দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনরত সকল পক্ষকে নিয়ে অবিলম্বে জেলা, উপজেলা ও শহরে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা সংগ্রাম কমিটি গঠন করে 5 জানুয়ারি নির্বাচনী তামাশা প্রতিহত করুন। প্রতিটি জেলার প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখুন। গণতন্ত্রের এই সংগ্রামে সংখ্যালঘু, ধর্মাবলম্বী সম্প্রদায় ও জাতি গোষ্ঠী মানুষদের যুক্ত করার পাশাপাশি জানমালের নিরাপত্তা লঙ্ঘনের সরকারি ষড়যন্ত্র সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখুন। সজাগ থাকুন, কোনো প্রকার সাম্প্রদায়িকতাকে বরদাস্ত করবেন না। আন্দোলনকে আরো বিস্তৃত, ব্যাপক ও পরবর্তী ধাপে উন্নীত করতে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষকে 29 ডিসেম্বর রবিবার ঢাকা অভিমুখে অভিযাত্রার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। আমরা এই অভিযাত্রার নাম দিয়েছি মার্চ ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের অভিযাত্রা। আমার আহ্বান, বিজয়ের মাসে লাল সবুজের জাতীয় পতাকা হাতে সকলেই ঢাকায় আসুন। ঢাকায় এসে সকলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলিত হবে। আমার আহ্বান, এই অভিযাত্রায় ব্যবসায়ীরা আসুন, সিভিল সমাজ আসুন, মা বোনেরা আসুন, কৃষক শ্রমিক ভাই বোনেরা আসুন, কর্মজীবী পেশাজীবীরা আসুন, আলেমরা আসুন, সব ধর্মের নাগরিকেরা আসুন, পাহাড়ের মানুষেরাও আসুন। রাজধানী অভিমুখী জনস্রোতে সামিল হন। একই সঙ্গে যারা রাজধানীতে আছেন তাদের প্রতিও আমার আহ্বান, আপনারাও সেদিন পথে নামুন। এই অভিযাত্রা হবে নির্বাচনী প্রহসনকে না বলতে, গণতন্ত্রকে হাঁ বলতে। এই অভিযাত্রা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অর্থবহ নির্বাচনের দাবিতে। 29 ডিসেম্বরের কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান বেগম জিয়া। যানবাহন, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করবেন না। নির্যাতন, গ্রেফতার, হয়রানির অপচেষ্টা করবেন না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা এলে জনগণ তা মোকাবেলা করবে। পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। সরকারি দলের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে হত্যা, গুম, নির্যাতন চালাবার হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। সরকার বিরোধী আন্দোলনের নিহত, আহত নেতাকর্মীদের পরিবারের প্রতি শোক ও সহানুভূতি জানান বেগম জিয়া। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। যখন সমঝোতার কথা বলি তখনই উল্টো পথে হাঁটেন বিরোধী দলীয় নেতা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড়দিন উপলক্ষে খ্রিস্টান অ্যাসোসিয়েশন নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এই কথা বলেন তিনি। বিরোধী দলের আন্দোলনকে গণ আন্দোলন নয় দাবি করে প্রধানমন্ত্রী বলেন, তাদের আন্দোলন হচ্ছে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। বড়দিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে তাদের সাথে গানে সুর মেলান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকার কাজ করলেও বিরোধী দল চায় জ্বালাও পোড়াও। কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে মারে তারা। এই অবরোধ পালন করার জন্য তিনি মানুষের উপরে জোর জবরদস্তি করছেন। আন্দোলন করবে মানুষের কল্যাণে, আর ওনার আন্দোলন হচ্ছে মানুষ খুন করা। এটা কোন ধরনের আন্দোলন? এটা তো কোনো গণ আন্দোলন না, এটা তো জঙ্গিবাদী কর্মকাণ্ড, এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদী কর্মকাণ্ড তিনি কেন করছেন? শেখ হাসিনা বলেন, বারবার সংলাপের আহ্বান জানানো হয়েছে, কিন্তু বিরোধী দলীয় নেতা তা প্রত্যাখ্যান করে দিয়েছেন আলটিমেটাম। জনগণের জীবনযাত্রা উন্নত হলেও বিএনপি নেত্রী হরতাল অবরোধ দিয়ে তাতে বাধা দিচ্ছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নির্বাচনে যোগ না দিয়ে কত বড় ভুল করেছেন। বারবার যত নমনীয় হয়ে যতই আলোচনা ডাকি, উনি ততই যেন আরো উল্টো দিকে যান। 1-11-র অভিজ্ঞতা তো আমাদের দুজনেরই আছে। মানুষের যেন
শ্বাস ফেলে বাঁচতে পারে। এর আগের দুপুরে সংসদ সদস্য নসরুল হামিদ বিপুর মা হাসনা হামিদকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এ সময় তিনি শেখ হাসিনাকে দক্ষিণ সুদানে এক ব্যাটালিয়ন সেনা পাঠানোর বিষয়ে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় 6:30টার পর ফোনে কথা হয় জাতিসংঘ মহাসচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে। বেগম খালেদা জিয়ার বক্তব্যকে অবাস্তব, অবান্তর ও মিথ্যাচারে পরিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। বেগম জিয়ার সংবাদ সম্মেলনের পরপরই আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়া দেন তিনি। সম্পূর্ণ কথাগুলি অবাস্তব, অবান্তর, মিথ্যাচারে ভরপুর। তার কারণ প্রত্যেকটি কথাই উনি ওনার বিরুদ্ধে যায়। উনি এগুলি আওয়ামী লীগের বা সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। নির্বাচন প্রহসনমূলক কিনা, নির্বাচন একদলীয় কিনা, এটা ভবিষ্যৎ প্রমাণিত হবে। তার কারণ এখানে জাতীয় পার্টি থেকে শুরু করে তরিকত ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন 12টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছেন। অন্যরা করবেন না, তার জন্য একটা নির্বাচন প্রহসন হবে, এটা ঠিক নয়। খালেদা জিয়ার কোনো কর্মসূচি কেউ মানবে না, তার নির্বাচন বন্ধের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, এমনই মন্তব্য 14 দল নেতাদের। তারা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কোনো দাবি আদায় হবে না, বাইরের চাপে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। 5 জানুয়ারির মধ্যে জামাতের সঙ্গ না ছাড়লে বিএনপি জামাতকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারও দেন তারা। তাইমুর রশিদের রিপোর্ট। বিএনপি জামাতের অপতৎপরতা প্রতিহত এবং নির্বাচন রুখে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ করে কেন্দ্রীয় 14 দল। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, 5 জানুয়ারি নির্বাচনে কোনো পর্যবেক্ষক দরকার নেই। নির্বাচন অবাধ ও স্বচ্ছ হচ্ছে কিনা তা যাচাইয়ে জনগণই যথেষ্ট। বেগম জিয়া কোনো কারফিউ দেবেন, আপনার কারফিউ কেউ মানবে না, মানবে না, মানবে না। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, সমঝোতা চাইলে বিএনপি নেত্রীকে জামাতের সঙ্গ ছাড়তে হবে, সংবিধান মেনেই সংলাপে বসতে হবে। গায়ের জোরে সন্ত্রাস চালিয়ে একটা দাবি আদায় করা যাবে না, যাবে না, যাবে না। এই সংগ্রাম এর পারস্পরিক সংগ্রাম। আওয়ামী লীগ নেতারা বলেন, নির্বাচনের ট্রেন বিজয়ের বেশে বঙ্গভবনে পৌঁছে যাবে, কোনো শক্তি নেই এই ট্রেনকে বাধা দেয়। আপনি যদি মনে করেন নির্বাচন বন্ধ করতে পারবেন, সেই স্বপ্ন আপনার কোনোদিন পূরণ হবে না। যদি 5 তারিখের মধ্যে জামাতের সম্পর্ক ছেদ না করেন, 5 তারিখের পরে ইনশাল্লাহ বাংলার মাটি থেকে আপনাদেরকে নিশ্চিত করা হবে, জামাত বিএনপি নিশ্চিত করা হবে। আপনারা মনে করেন বাইরের চাপ দিয়া শেখ হাসিনারে সরাইবেন, আপনারা মানুষ ছিলেন নাই। এই দেখেন আমার বন্ধু মেনন বসে রয়েছে, তোফাইল নাই, এরা মন্ত্রিত্ব নিব না। শেখ হাসিনা নয়ছে, ঠিকই নিচ্ছে। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় 14 দল। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। 5 মে হেফাজতে ইসলামের সহিংসতার সময় পুলিশ সদস্য শাহজাহান হত্যার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে আদালতে হাজির করা হয়। 5 মে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় দায়ের করা 3টি মামলায় হান্নান শাহকে 27 দিন এবং এক মামলায় সাদেক হোসেন খোকার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া মতিঝিল থানায় দায়ের করা অন্য 2টি মামলায় হান্নান শাহকে 10 কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। তাদের রিমান্ড মঞ্জুরের পর আদালতের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সমঝোতার পরিবেশ তৈরির জন্য বিরোধী দলকে জনসভার অনুমতি এবং আটক নেতাদের মুক্তি দেওয়ার মতো বিষয়গুলো সরকারের বিবেচনাধীন বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মাজিনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বৈঠক শেষে ড্যান মাজিনা সাংবাদিকদের জানান, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সমঝোতা তৈরির পরিবেশ তৈরির স্বার্থে সরকারের উচিত বিরোধী দলকে জায়গা তৈরি করে দেয়া।
আর বিরোধী দলের উচিত সহিংসতা ছেড়ে সেই জায়গা দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করা। তবে দশম জাতীয় সংসদ নিয়ে আর কোনো আলোচনার সুযোগ আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন মাজিনা। পরে যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের জানান, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ড্যান মাজিনাকে জানানো হয়েছে। 5 বছরে অঢেল সম্পদ হাতানোর কাজে কম যাননি মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির নেতারাও। প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের আয় বেড়েছে আগের চেয়ে 57 গুণ। 5 বছরে তিনি ব্যাংকে জমিয়েছেন 25 কোটি টাকা। সম্পদের দ্রুত ঊর্ধ্বগতির তালিকায় আছেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ সহ অনেকেই। রিপোর্ট রাসেল আহমেদের। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ধরাশায়ী হলেও দক্ষতার প্রমাণ রেখেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। 5 বছরে করেছেন 70 ভরি স্বর্ণ, 2টি গাড়ি, সেই সাথে ব্যাংকে জমিয়েছেন নগদ 25 কোটি টাকা। হলফনামার তথ্যে ব্যাংক ও শেয়ার বাজারই তার প্রধান আয়ের উৎস। 2008 সালের তুলনায় রওশনের আয় বেড়েছে 57 গুণ। বছরে এখন তার আয় মাত্র 2 কোটি টাকা। বহুগুণে আয় বেড়েছে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের। হলফনামা অনুযায়ী তার এমন বিশাল আয় বেড়েছে অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া থেকে। এরই মধ্যে ব্যাংকে জমিয়েছেন 6.5 কোটি টাকা। সব মিলে হাওলাদারের বার্ষিক আয় বেড়েছে 1.5 কোটি টাকায়, আগের তুলনায় যা 12 গুণ বেশি। 2008 সালে জাপার শীর্ষ নেতা আনিসুল ইসলাম মাহমুদ বার্ষিক আয় দেখিয়েছিলেন 33 লাখ টাকা। এবার তা 48 পৌঁছেছে। আগের তুলনায় দ্বিগুণ বেড়েছে তার স্ত্রীর আয়ও। আগে 1.5 কোটি টাকার সম্পদের মালিক হলেও 5 বছরের মাথায় অন্তত 12.5 কোটি টাকার মালিক তিনি। মুজিবুল হক চুন্নু নিজে ব্যবসা করলেও তার স্ত্রীর সম্পদ বেড়েছে 4 গুণ। প্রায় 80 লাখ টাকার মালিক তার স্ত্রী। চুন্নু নিজেও কম যাননি। 3 গুণ বেড়ে তার অস্থাবর সম্পত্তির দাম এখন 1.5 কোটি টাকা। হলফনামায় চুন্নু এবার বার্ষিক আয় দেখিয়েছেন 1 কোটি 8 লাখ টাকা, আগের তুলনায় যা 8 গুণ বেশি। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দুঃশাসনের চিত্রই ফুটে ওঠে এমন আয়ের বিবরণে। ক্ষমতার অপব্যবহার করে তারা বিভিন্ন রকম ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়ে মানুষের সম্পদ লুটপাট করে তারা এরকম বিত্তশালী হয়েছে। নির্বাচনের যারা প্রার্থী হয় তারা কোটি কোটি টাকা ব্যয় করে রাজনৈতিক ক্ষমতা ক্রয় করে কিংবা ক্ষমতার কাছাকাছি যায় এবং যেটা ব্যবহার করে পরবর্তীতে তারা বিত্তশালী হতে পারে। রাসেল আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতায় থাকলে সম্পদশালী হওয়া স্বাভাবিক মন্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদের। তবে যে মন্ত্রী এমপিদের সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে তাদের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং দুদক অনুসন্ধান করতে পারে। সোমবার সচিবালয়ে অনলাইনে নিজের আয়কর রিটার্ন দাখিলের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, 2008-2009 অর্থ বছরে তার মোট সম্পদ ছিল 1 কোটি 14 লাখ টাকার। 5 বছর পর এই সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 1 কোটি 58 লাখ টাকায়। এই সময় তার মোট 44 লাখ টাকার সম্পদ বেড়েছে, যা মূল্যস্ফীতির চেয়েও কম বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, নির্বাচনী হলফনামায় দেয়া জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা উচিত। নিচ্ছি স্বপ্নধরা আবাসন সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। আজ খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন। বর্ণিল সাজে রাজধানীর গির্জাগুলো চলছে আচার অনুষ্ঠান। নেপালে নির্বাচন পরবর্তী মাসব্যাপী অচলাবস্থার পর পার্লামেন্টে যোগ দিচ্ছে মাওবাদী দল। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্টার গোল্ডের সেরা উপহার বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে। রিয়াদের বুকে একমাত্র পলিক্লিনিক, নিউ সাফা মক্কা পলিক্লিনিক, যেখানে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি, ইন্ডিয়ান ও পাকিস্তানি ডাক্তার দ্বারা উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নিউ সাফা মক্কা পলিক্লিনিক। ফোন 40400188, ফ্যাক্স 40445544। জীবনকে মধুময় করতে স্টার লাইফ নিয়ে এলো উন্নত মানের জাপান ও কোরিয়ান টেকনোলজি দিয়ে তৈরি এলইডি টিভি, ফ্ল্যাশ লাইট, ডিভিডি প্লেয়ার, পোর্টেবল ডিভিডি প্লেয়ার, আয়রন, স্যাটেলাইট রিসিভার ও অ্যাক্সেসরিজ। বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে। স্টার লাইফ, এনজয় ইউর স্টার লাইফ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। আজ খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। রাতে শুরু হয়েছে আধ্যাত্মিক ও আত্মিক উপাসনার নানা আচার অনুষ্ঠান। উপলক্ষে গির্জাগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সকল অন্যায়, অবিচার ও পাপাচার মুক্ত হয়ে প্রভু যিশুকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরোহিত ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের উৎসব নিয়ে সংশয় তারা। রাজধানী সহ দেশের সব জেলায় রয়েছে যিশুর জন্মদিনের আয়োজন। দেশের এই সংকটে সব ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পুরোহিতরা। গির্জার পাশাপাশি সাজানো হয়েছে রাজধানীর 5 তারকা হোটেলগুলো। দেশের মালিক দাবি করে অর্থমন্ত্রী রুমে ঢুকে পড়া শাকিল মানসিক রোগে ভুগছেন প্রায় 7 বছর যাবৎ। যদিও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন শাকিল নিজেকে সুস্থ দাবি করে আটকে রাখার অভিযোগ করেছেন। এদিকে মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরিয়ে দেবার অনুরোধ করেছেন তার বিধবা মা। নরসিংদী প্রতিনিধি মাজারুল পারভেজ মন্টির সহায়তায় SM ফয়েজের রিপোর্ট। আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা ফাঁকি দিয়ে গত রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর রুমে ঢুকে পড়েছিলেন শাকিল। পরে তাকে আটক করে জাতীয় মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। যদিও শাকিল নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করে আটকে রাখার অভিযোগ করেছেন। এখান থেকে মুক্ত হতেছে, আমি পাগল না, আমার পাগলার ভর্তি হলো। আমি তো দেশের মঙ্গলের কাজে জন্য যাইতে পারি। হাসপাতালের পরিচালক জানিয়েছেন শাকিল আগের চেয়ে সুস্থ। বর্তমানে শাকিল আমাদের এখানে ভর্তি হওয়ার পরে ইতিমধ্যেই কিন্তু অনেকটাই তার অবস্থার উন্নতি হয়েছে এবং সে এখন আমাদের সাথে কোঅপারেট করছে। এরকম উত্তেজনা নাই বা বড় বড় আলাপও এটা করছে না। হয়তো দিন 7-8 মধ্যে 80% তার উন্নতি হয়ে যাবে। শাকিলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার হেতেন্দি গ্রামে। স্বজনরা জানান, নবম শ্রেণীতে পড়া অবস্থায় 2000 সালে সৌদি আরবে যান শাকিল। তবে 1 বছর পর খালি হাতে ফিরে এসে বিয়ে করেন পাশের গ্রামের তানিয়াকে। কিন্তু 3 মাসের মধ্যেই ভেঙে যায় সংসার। তারপর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন শাকিল। খুব ভালো ছিল। বিদেশ যাওয়ার পরে বাড়িতে আসছে, বাড়িতে এসে ব্যবসা বাণিজ্য করছে, তারপরে বিয়ে করছে। কিছুদিন পর থেকে সে পাগল। এলাকাবাসী সবাই জানে পাগল। আমি নির্দোষ হিসাবে ছেলে খুব ভালো। আপনার কাছে আমি ছেলেটা ফেরত চাই। প্রতিবেশী এমনকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন হলেও অপরাধের কোনো রেকর্ড নেই শাকিলের। শাকিল বা তার পরিবারের লোকজনের কারণ আমি কোনো ক্রিমিনাল অফেন্সে কোনো মামলায় বা কোনো জিডি থানায় নেই। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রবাসের বিভিন্ন স্থানের বেশ কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ওমান সোহার শাখা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সোহার শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি ছিলেন ইউসুফুল হাশেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন SM সেলিমউদ্দিন, জাহাঙ্গীর আলম রানা, আব্দুর রব, ইলিয়াস ইদ্রিস। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাহরাইন শাখা বিএনপি। মানামায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক সালাউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার সভাপতি আহমেদ আলী মুকিব, পূর্বাঞ্চল শাখার সভাপতি আকম রফিকুল ইসলাম, বাহরাইন শাখার পৃষ্ঠপোষক ফয়সাল মাহমুদ চৌধুরী, কুয়েত শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক সহ আরো অনেকে। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের বানিয়াস আল ওয়াজবাহ এর বাংলাদেশি প্রবাসীরা। দিনব্যাপী আয়োজনে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সঞ্জিত কুমার শীল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মিলন কান্তি ধর। অনুপম কান্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন হাসান তারিক, চৌধুরী নুরুল আলম, মোহাম্মদ মফিদ সহ অন্যান্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নেপালের নির্বাচন পরবর্তী মাসব্যাপী রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে পার্লামেন্ট অধিবেশনে যোগ দিতে সম্মত হয়েছে মাওবাদী দল। নির্বাচনী কারচুপির অভিযোগ তদন্তের আশ্বাস পাওয়ার পর সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পার্লামেন্টে যোগ দিয়ে খসড়া সংবিধান তৈরিতে ভূমিকা রাখবে নেপালের মাওবাদী দল। এর আগে অন্যান্য দলের সাথে আলোচনা শেষে এ সম্পর্কিত একটি চুক্তি সই করে দলটি। মূলধারার রাজনীতিতে আসা বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি গেল 19 নভেম্বরের নির্বাচনে 80টি আসন পেয়ে তৃতীয় স্থান লাভ করে। এরপর কারচুপির অভিযোগ তুলে দলীয় নেতা কর্মীরা প্রতিবাদ কর্মসূচি শুরু করলে রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়ে নেপাল। এবার ক্লেমন খেলার সংবাদ।
ফুটবল ফেডারেশন কাপের প্রেরণা নিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শিরোপা জয়ের মিশন শুরু করতে চায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অধিনায়ক মামুনুল ইসলাম বলেছেন, লিগ শিরোপাকে টার্গেট করে স্থানীয়দের পাশাপাশি ভালো মানের বিদেশি ফুটবলারদের নিয়ে ব্যালেন্স দল করেছেন ক্লাব কর্মকর্তারা। দলের বিদেশি কোচ জোসেফ আফুসি জানিয়েছেন, দল ভালো হয়েছে, তবে লিগের দীর্ঘ পথে প্রত্যাশিত রেজাল্ট পেতে কঠোর অনুশীলন করে যাচ্ছে তার দল। আরো জানাচ্ছেন জহিরুল ইসলাম। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলেও নিজেদের প্রমাণের অপেক্ষায় রয়েছে ক্লাবের দেশি বিদেশি ফুটবলাররা। দলের বিদেশি কোচ জোসেফ আফুসির মতে, লিগের দীর্ঘ পথে খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ভালো সাফল্য আশা করা যায়। We're getting ourselves ready because this is the most important competition in all tournaments. So Federation Cup is over, so we don't have to dwell on that and get carried away because we're champion. We want to be league champion. That is the reason why we assembled good players. So we've been working hard. My players are ready, so we're looking forward to it. দলের ম্যানেজার ও অধিনায়ক বলেছেন, ফেডারেশন কাপের প্রেরণায় বি লিগে আরো নতুন উদ্যমে শুরু করবে শেখ জামাল ক্লাব। টিম কম্বিনেশন ও ভালো মানের খেলা উপহার দিয়েই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে প্রস্তুত পেশাদার লিগে 2011-র চ্যাম্পিয়নরা। প্রায় 3 দিন হলো আমরা ট্রেনিং শুরু করেছি। তো আলটিমেটলি আমার টিমের সব প্লেয়ারই ভালো আছে, সবাই ফিটনেস খুবই ভালো। দলের প্রস্তুতিটা অনেক ভালো, কারণ লাস্ট 4-5 ডেজ আমরা খুব হার্ড ট্রেনিং করছি, দুবেলা করে। লং লিগ হলো, ফার্স্ট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট থাকে। এই হিসাব করলে আমরা লিগের জন্য সব প্লেয়ারই প্রস্তুত। 28 ডিসেম্বর লিগের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ মিশন শুরু করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জহিরুল ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলা মোটরে পুলিশের বাসে আগুন, এক ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু, চালক সহ অগ্নিদগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি। 29 ডিসেম্বর রাজধানী অভিমুখে মার্চ ফর ডেমোক্রেসির ডাক, বেগম জিয়ার জাতীয় পতাকা হাতে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান। সমঝোতার কথা বললেই উল্টো পথে হাঁটেন বিএনপি নেত্রী, বললেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মসূচি কেউ মানবে না, আশা 14 দল। বিরোধী নেতাদের মুক্তি ও জনসভার অনুমতি সরকারের বিবেচনাধীন, জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী। বিরোধী দলকে সুযোগ দেওয়ার সুপারিশ মসিনার। 5 বছরে রসন এরশাদের আয় বেড়েছে 57 গুণ, ক্ষমতায় থাকলে সম্পদশালী হওয়া স্বাভাবিক, মন্তব্য অর্থমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পর সংবাদ সকালে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আকাশ তার সবুজ ভূমির দিকে তাকিয়ে সম্ভাবনার কথা বলে। বিজয়ের এই চেতনা আমরা ভুলে না যাই, এই চেতনা যেন শেষ না। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। এবারের অতিথি অপু ও শৈলা জাহিদ। সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন শুক্রবার রাত 9:05। এখন দেখবেন এনসিসি ব্যাংক লিমিটেড নিউজ টপ 10। নিউজ টপ 10। বাংলা মোটরে পুলিশের রিকুইজিশন করা বাসে আগুন, এক ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু, আহত 2। রবিবার ঢাকা অভিমুখে মার্চ ফর ডেমোক্রেসির ডাক, বেগম জিয়ার দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান। যখনই সমঝোতার কথা বলি তখনই উল্টো পথে হাঁটেন বিরোধী দলীয় নেতা, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খালেদা জিয়ার কোনো কর্মসূচি কেউ মানবে না, মন্তব্য 14 দলের নেতাদের। শেষ হল 18 দলের 5ম দফা অবরোধ, যৌথ বাহিনীর অভিযানে সাতক্ষীরায় একজন নিহত। 5 মে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় বিএনপি নেতা হান্নান শাহ ও সাদেক হোসেন খোকা 2 দিনের রিমান্ডে। বিরোধী দলকে জনসভার অনুমতি অথবা আটক নেতাদের মুক্তির বিষয়ে সরকারের বিবেচনাধীন, মন্তব্য যোগাযোগ মন্ত্রীর।
দেশের 59 জেলায় ভোটের সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। নেপালে নির্বাচন পরবর্তী মাসব্যাপী রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে পার্লামেন্ট অধিবেশনে যোগ দিতে সম্মত হয়েছে মাওবাদী দল। রাজনৈতিক অস্থিরতায় অনিশ্চয়তার মুখে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ ও আইসিসি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলও নড়া হবে না। চুল তো থাকবেই না, নিজেদের অস্তিত্ব নিয়েও টানাটানি করবে। একদিকে সংবিধান অনুযায়ী নির্বাচন, চুল পরিমাণ ছাড় না দেওয়ার প্রতিজ্ঞা, অন্যদিকে সংবিধান সংশোধন নিয়ে প্রশ্ন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে না দেওয়ার সংকল্প। এর মাঝে নির্বাচন কমিশনের যোগ্যতা নিয়ে প্রশ্ন। রাজনীতির এই ডামাডোলে উচ্চারিত হচ্ছে নোবেল বিজয়ী অরাজনৈতিক ব্যক্তিত্বের নামও। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবার কোনো সুযোগ নাই। সব মিলিয়ে এই সময়ের প্রশ্ন, কোথায় যাচ্ছি আমরা? দেশকে, জাতিকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের রাজনীতিবিদরা? এত সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন রোডম্যাপ 10th পার্লামেন্ট দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30টায়। মোস্তফা ফিরোজের উপস্থাপনায় টানা 2 ঘন্টার এই মেগা অনুষ্ঠানে আপনিও থাকুন বাংলা ভিশনের সঙ্গে। 2-3 মাস পরে পরে কথা হয়, কিন্তু বিয়ের ব্যাপারে এখন আর সেই আগের মতো আগ্রহী নাই। এখন যে সেটা বলে যে বিয়েটাই তো সবকিছু না। সরাসরি ওকে জিজ্ঞেস করো যে এই যে আমরা 2-3 মাস পর পর কথা বলছি, এটা আসলে আমাদের সম্পর্কের সংজ্ঞাটা কি? 3 মাস পর পর আমারও মনে হচ্ছে যে একটা ফোন, এটার মধ্যে তো কোনো সম্পর্ক তৈরি হয় না। সারা জাকেরের সঞ্চালনা এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান শার্লি বিউটি ক্রিম আমি এখন কি করব। ভালোবাসো কিনা তাকে চাও এখনো? আসলে ওকে চাই, বাট ওর যে অ্যাটিটিউড মানে খুবই হিংস্র পেটের। আচ্ছা, ঠিক আছে, সে আমার গায়ে পড়ে। কাউনাইন সৌরভের প্রযোজনায় শার্লি বিউটি ক্রিম আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25। এখন দেখবেন প্রবাসী মুখ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিনল্যান্ড গ্রুপ